আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে কমিশন, বক্তব্য অসৌজন্যমূলক বললেন সিইসি। জামায়াতকে বাদ দেওয়ার বিষয়ে বিএনপি ভাববে, মনে করছে ঐক্যফ্রন্টের শরিকরা, বিবেচনার ইঙ্গিত বিএনপির। মহাখালী ডিওএইচএস এর বাসভবনের ছাদে ফুল ফল ফসলের কৃষি, মনের সমৃদ্ধির পাশাপাশি শারীরিক অসুস্থতা নিরাময়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার হচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির প্রাথমিক প্রতিবেদনকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচনে ইসি এবং প্রশাসনের ভূমিকা নিয়ে টিআইবির মন্তব্যকে অসৌজন্যমূলক বলে জানিয়েছেন সিইসি। সোমা ইসলামের রিপোর্ট। মঙ্গলবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ১৬ দিন পর নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। ২৯৯টি আসনের মধ্যে দৈব চয়নের মাধ্যমে ৫০টি আসনের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে ৮২% জাল ভোট সহ ৬৬% আসনে ভোটের আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছে। বেলা ৪টায় ইসির নবনিযুক্ত কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগদান শেষে সিইসি টিআইবির সেই প্রতিবেদনকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করলেও ভিত্তিহীন প্রতিবেদনের কারণে টিআইবির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। পুরোপুরি প্রত্যাখ্যান করি, এগুলো ঠিক রিপোর্ট না। স্যার, কেন আপনি এটাকে প্রত্যাখ্যান করছেন? আমাদের ভিত্তিটাকে কেন মনে হচ্ছে এটা ভিত্তিহীন? কারণ আমি আপনাদের কাছ থেকে যে নির্বাচনের দিনে যে তথ্যপত্র পেয়েছি, পত্রপত্রিকা যে তথ্যপত্র পেয়েছি, তাতে এরকম কোনো রকমের কোনো অভিযোগ পাইনি। কোনো জায়গায় কেউ এরকম অভিযোগ করেনি, আপনারা কখনো দেখান নেই যে এখানে এই ধরনের, তারা যখন বলেছে সে ধরনের নির্বাচনের অনিয়ম হয়েছে। নির্বাচনে ইসি এবং প্রশাসনের ভূমিকাকে লজ্জাকর বলে টিআইবি যে মন্তব্য করেছে তারও উত্তর দেন সিইসি। এগুলো অসৌজন্যমূলক কথা, অসৌজন্যমূলক, লজ্জাকর বিষয়। এই কথাগুলো টিআইবির বলা ঠিক হয়নি। অপরদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে আইনি বাধা উঠে যাওয়ার ফলে উপজেলা নির্বাচনের মাঝেই এই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন সিইসি। বসতে হবে কমিশনের সাথে, তাড়াতাড়ি করে ফেলবো। উপজেলার মাঝখানেই হয়ে যাবে এটা আশা করি। হিসাব করে দেখতে হবে মানে কোথায় সেট করতে পারি। টিআইবির এই রিপোর্ট আমলে নেওয়া হবে না বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্যফ্রন্টের অন্য শরিকরা মনে করছে জামায়াতে ইসলামীকে বাদ দেওয়ার বিষয়ে ডক্টর কামাল হোসেনের বক্তব্যের পর বিএনপি নিশ্চয়ই বিষয়টি ইতিবাচকভাবে দেখবে। তবে বিএনপি নেতারা বলেছেন প্রয়োজনে জামায়াতকে নিয়ে তারা ভাববেন, তবে এ ব্যাপারে বিএনপি সিদ্ধান্ত নেবে, অন্য কেউ নয়। রাহুল রায় রিপোর্ট। জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই। যেটা বলা হয়েছে যে করেছি সেটা আমি সঙ্গে সঙ্গে বলেছি, এটা তো আমাদেরকে বলা হয়নি যে তারা থাকবে এর মধ্যে। ভবিষ্যতে এই ব্যাপারে একদম পরিষ্কার ওকে যে জামাতকে নিয়ে আমরা করব না। নির্বাচনে মাত্র 7টি আসন পাওয়া জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা যখন ফল প্রত্যাখ্যান করে নির্বাচন নিয়ে নানা অভিযোগ করছেন, তখন ফ্রন্টের নেতৃত্ব দেয়া ডক্টর কামাল হোসেনের এমন বক্তব্যের পর প্রশ্ন উঠল, জোটে টানাপোড়েন শুরু হলো কিনা। এই ব্যাপারে আমরা বিএনপির সাথে খোলাখুলি কথা বলছি বা আরও বলবো। তারাও নিশ্চয়ই এগুলো নিয়ে আলাপ আলোচনা করবে যে জামাত নামে কোনো সংগঠন তাদের সাথে থাকবে কিনা। তো আমরা মনে করি গণফোরাম এই ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে, আর নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। আর জামাতের কোনো নিবন্ধন নাই। জামাত এই মুহূর্তে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলও না। সরকার কেন এই জামাতকে নিষিদ্ধ করে না জামাতের নামে বা জামাতের রাজনীতি, সেটা তো আমরা বুঝতে পারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও 20 দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান অবশ্য বলছেন, প্রয়োজন হলেই জামায়াত প্রশ্নে ভাববে বিএনপি। জানতেন না এটা তো মানা মুশকিল আর কি, কারণ জামাত আমাদের 20 দলে আছে, এটা তো জানেন উনি। যদি উনি মনে করেন যে না থাকা যাবে না, থাকবেন না। এগুলো কেউ কাউকে জবরদস্তি করতে পারবে না, জোর করে কাউকে কেউ ঐক্যে আনতেও পারে না, ঐক্যে রাখতেও পারে না, ঐক্য থেকে সরাও দিতে পারে না আর কি, তাই না? আমাদের কাছে এটাকে নতুন প্রশ্ন হিসেবে আসে নাই। যদি কখনো সেরকম হয়, এই সিদ্ধান্ত বিএনপি নেবে। এই সিদ্ধান্ত তো গণফোরাম কিংবা অন্য কোনো দল নেবে না।
তবে ঐক্যফ্রন্ট নেতারা জানিয়েছেন তাদের আন্দোলনের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবেই নেওয়া হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক পরিবেশ মোকাবেলার চেয়ে অর্থনীতি শক্তিশালী করতে আইন সংস্কার কিংবা নীতি কাঠামো নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম বলেছেন, সরকারের উচিত হবে তাদের সময়ের রেগুলেটরি রিফর্মস কমিশনের রিপোর্ট পর্যায়ক্রমে বাস্তবায়ন করা। আন্তর্জাতিক গবেষণা সংস্থা পিডব্লিউসির বাংলাদেশ প্রতিনিধি মামুন রশিদ আইন মন্ত্রণালয় বেসরকারি খাতের অংশগ্রহণে একটি বিশেষ সেল গঠনের পরামর্শ দিয়েছেন। রিজওয়ানুল রিপোর্ট। আমি আইন অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 46 সদস্যের মন্ত্রিসভা যাত্রা শুরু 7 জানুয়ারি। ভোটারদের কাছে নির্বাচনী ইশতেহারে 21টি বিশেষ অঙ্গীকার করেছে আওয়ামী লীগ। এর সবই কোনো না কোনোভাবে অর্থনৈতিক উন্নতির মাধ্যমে মানুষের জীবনমানের উন্নতি ঘটানোর প্রতিফলন। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে উচ্চ আয়ের ভোক্তা তৈরি, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বলা হয়েছে ইশতেহারে। এটা কি কেবল কথার কথা, না করা সম্ভব? আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার উল্লেখ করা হয়েছে যে 10% জিডিপির প্রবৃদ্ধি অর্জন করতে চায়। 10% জিডিপি গ্রোথ অর্জন করতে গেলে কমপক্ষে 41.3% জিডিপির আনুপাতিক হার হিসেবে বিনিয়োগ হতে লাগবে। প্রায় 1 দশক ধরে ওই জিডিপির আনুপাতিক হার হিসেবে বেসরকারি খাতের বিনিয়োগ 22-23%-এর মধ্যে থাকছে। বিনিয়োগ যেটা বেড়েছে এ পর্যন্ত, এটা মূলত এসছে সরকারি বিনিয়োগ থেকে। আগামী 20 বছরে জিডিপি প্রবৃদ্ধির প্রকৃত হার 9% ধরে রাখা, 2030 সালে মাথাপিছু আয় $5,500 উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এমনকি 2023 সালের মধ্যে দরিদ্র মানুষের সংখ্যা 2 কোটির মধ্যে আনার কথা বলা হয়েছে। কিন্তু কিভাবে? প্রথমে হাত দিতে হবে আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টে। আমাদের বিনিয়োগ সংক্রান্ত আইনগুলোকে ঢেলে সাজানো উচিত। আমাদের কর ব্যবস্থা এখনও প্রচুর দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য, এমনকি কর প্রদানকারীদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য একটি আয়াস। আমাদের আইন মন্ত্রণালয় আমরা বেশি দেখেছি যে নতুন নতুন আইন যে করছে না তারা তা নয়, কিংবা ব্যাখ্যা দিচ্ছে না তা নয়, তাদের বেশিরভাগই হচ্ছে রাজনৈতিক পরিবেশ মোকাবেলা করার জন্য। কিন্তু আমার মনে হয় আইন মন্ত্রণালয় অবিলম্বে একটি সেল করা উচিত যে আমরা প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করার জন্য, বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য, আবার এমনকি আমাদের রেভিনিউ ইনকামকে বাড়ানোর জন্য, এমনকি আমাদের স্থানীয় বিনিয়োগকে বাড়ানোর জন্য আমাদের ল্যান্ড প্ল্যানিং যে সমস্ত বিষয়গুলো আইনগুলো রয়েছে সেগুলো আবার রিভিউ করা উচিত। সুশাসন নিশ্চিত করতে সত্যিকার অর্থে দুর্নীতি কমিয়ে আনতে অবিচল থাকা, একই সাথে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অভিমত তাদের। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। মুসলিম উম্মাহ দেশগুলোকে একতাবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে যে বিদ্যমান সমস্যা রয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও ইরানের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সকলের মধ্যে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয় এমন পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক উন্নয়নের উপরও জোর দেওয়া হয়। অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সাইট উবারের মাধ্যমে স্কুটি চালিয়ে জীবিকা নির্বাহ করা শাহনাজ আক্তার পুতুলের চুরি হওয়া স্কুটি উদ্ধার করে তার হাতে হস্তান্তর করেছে পুলিশ। দুপুরে রাজধানীর তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার তার হাতে স্কুটির চাবি তুলে দেন। লায়লা নসির আরও জানাচ্ছেন। গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন শাহনাজ আক্তার, যিনি অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সাইটের মাধ্যমে স্কুটি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু মঙ্গলবার স্কুটি চুরি হলে অসহায় হয়ে পড়েন শাহনাজ। স্কুটি হারিয়ে শাহনাজ থানায় মামলা করার 12 ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জ থেকে চোরসহ স্কুটি উদ্ধার করে শেরেবাংলা নগর থানার পুলিশ। চুরি যাওয়ার পর জীবিকার একমাত্র অবলম্বন সেই বাহনটি হাতে পেয়ে আবেগাপ্লুত শাহনাজ। আমার কল্পনার বাইরে, আমার ভাবনার বাইরে যে এক রাতের ভিতর যে আমার গাড়িটা আমি ফেরত পাবো, এটার আনন্দ যে কতটুকু আমি বলে বোঝাতে পারবো না।
আমি কারো কাছ থেকে কোনো সাহায্য চাই না, কোনো রকম টাকার কোনো উপকার চাই না। আমাকে যদি আপনারা উপকার করতে চান, হ্যাঁ একটা উপকার করতে পারেন, আমাকে একটা ভালো একটা কাজ ব্যবস্থা করে দেন। এই বাইকেরই কাজ, কারণ আমার যেটা গুণ আছে আমি সেটাই করতে পারবো। এ সময় তেজগাঁও পুলিশের পক্ষ থেকে তাকে 10,000 টাকা দেয়া হয়। গ্রেফতার হওয়া জোবাইদুল ওরফে জনিকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এসি তেজগাঁ জোন আবু তৈয়ব আরিফ, তার নেতৃত্বে কার্যক্রমগুলি পরিচালিত হয় এবং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিই এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে রাত 1টায় তারা রওনা হয়ে যায় নারায়ণগঞ্জের রঘুনাথপুর এলাকায়। এক ধরনের লোকেশন পাওয়া যায়, প্রায় 3টা থেকে 3:30টার দিকে তার বাসায় রেড করে তাকে ওই বাসায় পায় এবং তার ওই বাইকটিও আমরা ওইখান থেকেই উদ্ধার করে তাকে আমরা গ্রেপ্তার করে রাত 3:30-4টার দিকে আমরা আমাদের থানায় নিয়ে আসি। স্কুটি ফিরে পেয়ে আবারও নতুনভাবে বাঁচার স্বপ্ন শাহনাজের। 2 সন্তান নিয়ে আগামী দিনগুলোতে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাবেন বলেও জানান তিনি। লাইলা নৌশিন, চ্যানেল আই, ঢাকা। জনগণের রায় প্রত্যাখ্যান করায় বিএনপি মহাসচিবের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, একাদশ জাতীয় নির্বাচনে টিআইবির সাম্প্রতিক প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা। কাজিম রিপোর্ট করছেন। আওয়ামী লীগের 19 জানুয়ারির সমাবেশ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের প্রস্তুতি সভায় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। নেতাকর্মীদের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন যুবলীগের কেন্দ্রীয় নেতারা। শেখ হাসিনা জনগণকে দেশের মালিক বানিয়েছে, আওয়ামী লীগকে নয়। প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির সাম্প্রতিক প্রতিবেদন বিষয়ে মন্তব্য করেন। যখন ব্যালট বাক্স পরীক্ষা করে ভোট প্রদান শুরু হয়, বলুন একজন এজেন্টও প্রতিবাদ করেছে? টিআইবির কোন প্রতিনিধি কি সেখানে কোথাও উপস্থিত থেকে স্বচ্ছতার বিরুদ্ধে কথা বলেছে? না বললে এতদিন পরে কেন সাজাচ্ছেন আমরা তা জানি। নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিবের নানা অভিযোগেরও জবাব দেন তিনি। এই বিজয়কে যারা প্রত্যাখ্যান করে তাদের ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে। লজ্জা শরম নেই তো? পদত্যাগও করবে না? মির্জা সাহেব বলুন, ইলেকশন যদি কারচুপি হতো তাহলে আপনি জিতলেন কেমন করে? 19 জানুয়ারির সমাবেশকে শান্তিপূর্ণভাবে উদযাপনে আবারও নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কাজী ইমদাদ, চ্যানেল আই, ঢাকা। সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফর্ম কিনে সংসদ সদস্য হতে ছুটছেন দলের ত্যাগী নেত্রী থেকে শুরু করে নবীন প্রবীণ পেশাজীবীরাও। তালিকায় আছেন চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, অভিনেত্রী এবং সাবেক এমপিরাও। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন, মনোনয়নের সবচেয়ে বেশি গুরুত্ব পাবেন দলের ত্যাগী ও পরীক্ষিতরা। সঞ্জয় চাকি রিপোর্ট করছেন। 300 আসনের জাতীয় সংসদে আওয়ামী লীগের আসন 259। এই হিসাবে সংরক্ষিত 50 মহিলা আসনের মধ্যে এই 43 আসনের মধ্যে প্রথম দিনে মনোনয়ন ফর্ম বিক্রি হয় 638টি। দ্বিতীয় দিনেও প্রায় একই রকম ভিড় ছিল মনোনয়ন প্রত্যাশীদের। আমি নারী এবং তরুণ প্রজন্ম সবাইকে নিয়ে কাজ করব। অবশ্যই দেশের উন্নয়নের জন্য নির্বাচিত হতে চাই। নারীদের পাশে থাকব, আমি তাদের কাজ করব। দলীয় শৃঙ্খলাকে শ্রদ্ধা রেখে, এলাকাবাসীর প্রত্যাশাকে শ্রদ্ধা করে সততা নিষ্ঠার সাথে দায়িত্বের সাথে কাজটি করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে ডিজিটালাইজড বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের নতুন প্রজন্মের, আমাদের ছেলেমেয়েরা যারা কাজ করছে বা তারা আমাদের বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, সেই কথাগুলো, সেই কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সকলের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বিকাশে ভালো থাকার জন্য যা প্রয়োজনীয় করার সবই করার চেষ্টা করব। 12 থেকে 13 জন নারী নমিনেশন পেয়েছে সরাসরি, তা আমরা চাই অর্ধেক পার্সেন্ট পাক। রাজধানী ঢাকার পাশাপাশি সারা দেশ থেকে এসে মনোনয়ন ফর্ম কিনেছেন নারী নেতা। চাই যে আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমি সারা জীবনই বিনোদন জগতে কাজ করেছি, মানুষকে জাগরিত করেছি। 36 বছর ধরে রাজনীতি করি এবং আমি 21 আগস্টের আহত। নমিনেশন পেপার কিনেছি, কিন্তু পাই বা না পাই সেটা জানি না, সেটা সৃষ্টিকর্তাই জানেন। মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনে একজন শিক্ষক হিসেবে, একজন অ্যাডভোকেট হিসেবে আমি মনে করি অগ্রণী ভূমিকা আমি পালন করতে পারবো। আমি দলের সাথে, দেশের সাথে, আমার সততা নিষ্ঠার সাথে আমি কাজ করে যাব।
আমি আগে 2 বার ছিলাম। বেশিরভাগই প্রথমবারের মতো ফর্ম কিনেছেন, এক বা একাধিকবার সংরক্ষিত আসনের সদস্য ছিলেন, কিনেছেন তারা। অসমাপ্ত কাজকে আমি পরিপূর্ণ করার জন্য আমি আরেকবার সংসদ হিসাবে ওই সংসদে আসতে চাই। যে এলাকা থেকে আমাকে নির্বাচিত করা হবে সেই এলাকার জনগণ কল্যাণে এবং সার্বিক উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিভিন্ন যোগ্যতার ভিত্তিতেই মনোনয়ন পাবেন, তবে এগিয়ে থাকবেন ত্যাগীরা। সব কিছু বিবেচনায় আমরা রাজনৈতিক কর্মীদের বেশি মূল্য দেব, যারা রাজনীতি করেছে, ত্যাগ করেছে, সংগ্রাম আন্দোলনে ছিল, তাদের প্রায়োরিটিটা এখানে বিশেষভাবে থাকবে। 30,000 টাকা করে এভাবে মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমা নেওয়া হবে 18 জানুয়ারি পর্যন্ত। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। 22 জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। রাজধানী বনানী কার্যালয়ে প্রত্যাশীদের মনোনয়ন ফর্ম দেন দলের কো চেয়ারম্যান GM কাদের ও মহাসচিব মশিউর রহমান বাঙ্গা। পরে দলের মহাসচিব সাংবাদিকদের জানান, সংসদে বিরোধী দল হিসেবে শক্ত ভূমিকা পালন করবে জাতীয় পার্টি। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সরকারের কার্যক্রমের গঠনমূলক সমালোচনা করবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় থাকবে এবং তির্যক ভাষায় দেশের মানুষের কথা, বিভিন্ন সমস্যার কথা, যানজটের কথা, বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে যে সারা বাংলাদেশে প্রতিদিন যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো আমরা সংসদে আমাদের সংসদ সদস্যদের মাধ্যমে সেগুলো আমরা তুলে ধরব। সব কিছু মিলেই একটা শক্ত বিরোধী দলের ভূমিকা আমরা পালন করবো ইনশাআল্লাহ। মহাখালী ডিওএইচএস এর জার্নিগার চৌধুরী বাসভবনের ছাদে গড়ে তুলেছেন ফুল ফল ফসলের মনোরম ছাদ কৃষি। এই ছাদ কৃষি যেমন তার ব্যক্তি জীবনকে সমৃদ্ধ করেছে, তেমনি শারীরিক অসুস্থতা নিরাময়ও হয়ে উঠেছে কার্যকরী। দেখুন শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। রং বেরঙের ফুল ফুটে আছে সমস্ত ছাদ জুড়ে, দেখলে চোখ জুড়িয়ে যায়। ফুলের পাশাপাশি চাষ হচ্ছে মৌসুমি ফল আর ফসলের, আর এসব কিছুর আয়োজন জার্নিগার চৌধুরীকে দিচ্ছে মানসিক প্রশান্তি। প্রত্যেকটা পাতাতে আমি আনন্দ পাই, এটা সত্যি কথা। মানে কুড়ি থেকে নিয়ে ফল পর্যন্ত প্রত্যেক জিনিসে স্টেপ স্টেপ করেই আমি আনন্দটা পাই। আর যখনই হয় আমরা ফ্যামিলি সবাই শেয়ার করি, ফল আসছে সবাই খাবো, খুবই ছোট জিনিস কিন্তু খুব ভালো লাগে আর কি। অর্গানিক বা জৈব উপায়ে উৎপাদিত শাকসবজি পাওয়াই জার্নিগার চৌধুরীর ছাদ কৃষি করার এক প্রধান কারণ। কি কি আছে আপনার শাকসবজির মধ্যে, আপনি কি কি পান এখান থেকে? এইখানে মেইনলি আমি আসলে টমেটোটাই বেশি করি, আর এই শিম, আমার লাউটা বেশি ভালো হয় না হয়তো যত্নের অভাবে। আর ওই আমরা সিলেটে এক ধরনের শাক খাই জানেন, রাই সরিষা। রাই সরিষা আমরা একদম অনেক অনেক করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিষমুক্ত ফল ফসল নিজে খাওয়ার পাশাপাশি আত্মীয় স্বজনদের উপহার দিতেও ভালোবাসেন তিনি। ওইটা লেটুস, হ্যাঁ, আর এটা ফুলকপি, এটা টমেটো, চেরি টমেটো, ইয়েলো আর লাল আর কি, দুটো কালারেরই আছে। জার্নিগার চৌধুরী বলছেন, ছাদ কৃষি তার পরিবারের শারীরিক সুস্থতার পাশাপাশি দিচ্ছে মানসিক স্বস্তিও। প্রয়োজনের পাশাপাশি নগর জীবনে এখন অবসর কিংবা বিনোদনের এক ক্ষেত্র হয়ে উঠছে ছাদ কৃষি। এটি প্রাত্যহিক জীবনের শাকসবজি ফলমূলের চাহিদা যেমন মেটাচ্ছে, একইভাবে মানুষকে বিনোদিত করছে। এবং যিনি নতুন বাড়ি বানাচ্ছেন তিনি এখন বাড়ি বানানোর সময় চিন্তাই করছেন যে ছাদ কৃষি তার আয়োজনের একটি অংশ থাকবে। অন্যভাবে যারা দেখছেন তারা অনুপ্রাণিত হচ্ছেন। এভাবে দিনে দিনে প্রসারিত হচ্ছে ছাদ কৃষির এই আয়োজনটুকু। ঢাকার মহাখালী ডিওএইচএস-এর জার্নিগার চৌধুরীর ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। বরেণ্য সাংবাদিক bdnews24.com এর জ্যেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ কবির মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭১ বছর। দেশের সাংবাদিকতায় ৫ দশক ধরে অবদান রাখা এই গুণীর মৃত্যুতে সাংবাদিক নেতারা বলেছেন, এমন নির্লোভ সাংবাদিক বিরল। মোস্তফা মল্লিকের রিপোর্ট। অবিভক্ত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন সাংবাদিক আমানুল্লাহ কবির। সাংবাদিকদের অধিকার আদায়ে সবসময় ছিলেন সামনের সারিতে। দেশের একাধিক বাংলা এবং ইংরেজি পত্রিকার প্রতিষ্ঠাকালীন বার্তা সম্পাদক ছিলেন তিনি। ২৪শে জানুয়ারি তাঁর ৭২ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। জাতীয় প্রেস ক্লাবে নামাজের জানাজায় অংশ নেন সহকর্মীরা।
তারা বলছেন পেশার জন্য বলিষ্ঠ কণ্ঠ ছিলেন আমানুল্লাহ কবির। একজন বড় মাপের নেতা, একজন বড় মাপের সাংবাদিক, এবং ক্ষুদ্র গোষ্ঠী চিন্তার বাইরে যে কজন আমাদের সাংবাদিকদের মধ্যে চিন্তা করতেন, আমানুল্লাহ কবির ভাই তাদের অন্যতম। মধ্যে এসে তিনি একজন সাংবাদিক, সেই পরিচয় থাকবে। সে ধরনের মানুষের সংখ্যা আমাদের কমে যাচ্ছে, আমরা আস্তে আস্তে বলা যায় যে হারিয়ে ফেলছি তাদেরকে, এবং এই ধরনের মানুষদের যে অভাব সেটি আসলে পূরণ হবার নয়। তার মৃত্যুকে দেশের সাংবাদিকতার জন্য বড় ক্ষতি বলছেন বিশেষজ্ঞরা। পেশাজীবী সাংবাদিক হিসেবে, নিউজ এডিটর হিসেবে অনন্য তার অবদান। এই যে ডেইলি স্টারের প্রথম নিউজ এডিটর এবং প্রথম কপিটা তার হাত দিয়ে বের হয়। শেষ দিকে এসে তিনি বারবারই সাংবাদিক ইউনিয়নের ঐক্য না থাকার কারণে সাংবাদিক সমাজ কত দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই প্রশ্নটি তুলতেন। কাজে তিনি আপাতমস্তক একজন পেশাদার সাংবাদিক ছিলেন এবং বাংলাদেশে পূর্ণকালীন ইংরেজি সাংবাদিকতা করেছেন। এমন সফল ইংরেজি সাংবাদিকতার দৃষ্টান্ত খুব অল্প কয়েকজন আছেন, তার মধ্যে তিনি একজন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি যখন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক মহাসচিব, ঐক্যবদ্ধ ইউনিয়ন, আমরা 6 দিন একটানা সমস্ত গোটা দেশের সংবাদপত্র বন্ধ রেখে আমরা গণতন্ত্রের বিজয় অর্জন করেছিলাম। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন আমানুল্লাহ কবির। শেষ 5 বছর কাজ করেছেন bdnews24.com-এ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 7 দিনের কম সময়ের ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না। ফেব্রুয়ারি থেকে এই নিয়ম বলবৎ হবে বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরএনবি সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল হক জানিয়েছেন, ভয়েস কলের পাশাপাশি ইন্টারনেটের দাম পুনর্নির্ধারণের চিন্তাও আছে বিটিআরসির। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ 4G ও MNP সেবা চালু ছাড়াও গেল বছরের সাফল্য ধরে রাখার অঙ্গীকারও করেন তিনি। জানান, নতুন বছরে মানসম্মত মোবাইল সেবা দেওয়াই তাদের লক্ষ্য। সেবার মানের উপর মোবাইল অপারেটরদের র্যাঙ্কিং করার কথাও জানান চেয়ারম্যান। আমরা যে 770টি লাইসেন্স দিয়েছি, তার মধ্যে 623টি দিয়েছি একদম প্রান্তিক জনগণের জন্য। 7 দিনের কম প্যাকেজ হবে না, কিন্তু কিছু কিছু প্যাকেজ আগে থেকে ডিক্লেয়ার করা হয়ে গেছে। সেটার টার্মিনাল ডেট হলো 1 ফেব্রুয়ারি পরে আর হবে না, ওইটা করা হয়ে গেছে। কোনো কাজ শুরু করলে তখনই সব শেষ করা যায় না, কারণ কিছু চলমান প্রক্রিয়া থাকে। ওই প্রক্রিয়াটি আমি যতটুকু জেনেছি ফেব্রুয়ারি 1 তারিখে শেষ হয়ে যাবে। ফেব্রুয়ারি পরে আর 7 দিনের কম পারবে না। সামিট আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের টরি প্রধানমন্ত্রী থেরেসা মের ব্রেক্সিট প্রস্তাব পার্লামেন্টে 230 ভোটে বাতিল হবার পর লেবার পার্টির প্রস্তাবে আস্থা ভোটের মুখোমুখি মে সরকার। স্থানীয় সময় সকাল 7টায় আস্থা ভোটের উপর আলোচনা শুরু হবে। বিরোধী নেতা জেরেমি করবিন সাধারণ নির্বাচনের দাবিতে অনাস্থা প্রস্তাব এনেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী থেরেসা মে পার্লামেন্টে আস্থা ভোটে জয়লাভ করে আগামী সপ্তাহে ইইউ থেকে বেরিয়ে যাবার নতুন ব্রেক্সিট পরিকল্পনা পেশ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী মে পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে নিজ দলের বিদ্রোহী এবং বিরোধী লেবার পার্টির সদস্যদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রশ্নোত্তর পর্ব শেষে আস্থা ভোট হবে। আস্থা ভোটে বিদ্রোহী টেরি ও নর্দার্ন আয়ারল্যান্ডের ডিইউপি মেয়ের পক্ষে ভোট দিলে টিকে যেতে পারে থেরেসা মের সরকার। সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, যিনি 2016 সালে যুক্তরাজ্য ব্রেক্সিটের পক্ষে ভোট দেবার পরদিনই পদত্যাগ করতে বলেছেন। থেরেসা মে আজ রাতে টিকে যেতে পারেন। অন্যদিকে ইউরোপিয়ান কমিশন মুখপাত্র মার্গারিটিস সিনাস জানিয়েছেন, লন্ডন উপযুক্ত কারণ দেখালে আলোচনার ভিত্তিতে সময়সীমা 29 মার্চ থেকে বাড়ানো যেতে পারে। নিটল টাটা বিশেষ সংবাদ। ইউসিবি বিপিএল 6 এর সিলেট পর্ব সাক্ষী হলো এক অভূতপূর্ব আয়োজনের। মায়েদের সম্মানে অসাধারণ এক উদ্যোগ নিয়েছে অন্যতম ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংস। পৃথিবীর সব মাকে সম্মাননা জানাতে রাজশাহী কিংসের ক্রিকেটাররা তাদের জার্সির পেছনের অংশে নিজেদের মায়ের নাম লিখিয়ে খেলতে নামে ঢাকা ডায়নামার্সের বিপক্ষে ম্যাচে। রাজশাহী কিংস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যেকের জীবনেই জন্মদাত্রীর অবদান সবচাইতে গুরুত্বপূর্ণ। মায়েদের অবদানকে স্মরণ করার জন্যই এই আয়োজন। ক্রিকেট মাঠে মায়েদের ব্যতিক্রমী সম্মান জানানো রাজশাহী কিংস শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে।
টানা 4 ম্যাচ জেতা ঢাকা ডায়নামাইটসকে অনায়াসে হারিয়েছে রাজশাহী কিংসরা। ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। পরিকল্পনা মন্ত্রণালয় বিশ্বাস এবং আস্থার সম্পর্ক চান নতুন মন্ত্রী এম এ মান্নান। পরিসংখ্যান ভবনের সংবর্ধনায় মন্ত্রী বলেছেন তাতে নিয়ম কানুনে কিছুটা ব্যত্যয় হলেও মেনে নেবেন তিনি, তবে কোনোভাবেই মানুষকে হয়রানি করা যাবে না, আর কোনো অজুহাতে ফাইল ফেলে রাখা চলবে না। রিজভিন আউজের রিপোর্ট। সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান কাজের জায়গা পুরনো, তবে নতুন দায়িত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনেকগুলো বিভাগ দপ্তর অধিদপ্তরের মধ্যে অন্যতম পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এসআইডি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়। সহকর্মীদের প্রতি পরিকল্পনা মন্ত্রীর উদাত্ত আহ্বান, কাজের জায়গাটি যেন হয় শ্রদ্ধার, বিশ্বাসের। গতিটাই আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ। দয়া করে আপনারা আমি নিজেও আপনারা কেন আমাকে যে আসলো আমি দেরি করবো না, অনলি একটাই অনুরোধ, আপনারা আপনাদেরকে বিশ্বাস করি, আপনারা আমাদের উভয়ের বিশ্বাস যেন সুরক্ষা হয়। আমার দ্বারা যেন আপনারা হতাশ না হন, আপনাদের দ্বারা যেন আমি কখনো হতাশ না। উন্নয়ন পরিকল্পনায় পরিসংখ্যানের গুরুত্ব সবচেয়ে বেশি, আবার কাজের মূল্যায়নেও গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। কাজেই তথ্য সংগ্রহ এবং দেয়ার ক্ষেত্রে সততার পরামর্শ পরিকল্পনা মন্ত্রীর। কোনো ফাইল থাকে, আমি যদি গ্রামে থাকি বা দেশের বাইরে থাকি, সিনিয়র পিপল, আপনারা নিজ বিচারে যদি মনে করেন এটা আজকে করা দরকার, দেশের মঙ্গল হবে বা ব্যক্তির মঙ্গল হবে, গিভ মি টেলিফোন কল, টেক কারেজ, সাহস নেন, করে দেন, আমাকে বুঝালে আমি একবার পরে হলো এটা শুরু করে দিব। ইউ ক্যান ট্রাস্ট মি, ইউ ক্যান অলওয়েজ ট্রাস্ট মি। গুটি কয়েক মানুষকে অনৈতিক সুবিধা পাইয়ে দিতে যেন কোনো শুমারি বা প্রকল্প নেওয়া না হয়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ পরিকল্পনা মন্ত্রী। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে আনোয়ার সিমেন্ট শীট কৃষি সংবাদ। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলরের চরপাড়ায় 3 ফসলি জমিতে বিনা অনুমতিতে ইট ভাটা করেছে প্রভাবশালী একটি মহল। এতে ভোগান্তির পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন ওই এলাকার মানুষ ও কৃষক। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিও চিত্র সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। ইট ভাটাটির নাম হিটলার। স্থানীয়রা বলছেন কাজকর্ম চলছে হিটলারি ধরনে। তাদের অভিযোগ, প্রশাসনের অনুমতি ছাড়া 3 ফসলি জমিতে ইটভাটাটি করা হয়েছে ইটভাটা আইন সম্পূর্ণ উপেক্ষা করে। ময়মনসিংহ শহরের কাছে বৈলরের চরপাড়ায় ভাটাটি করেছেন নিজামুদ্দিন সেলিম ও বজলুর রহমান সুজন। সরেজমিনে দেখা যায় 10 থেকে 15 একর ফসলি জমির আওতায় হিটলার নামে ইটভাটায় কাজ চলছে পুরোদমে। কৃষক জানান, মালিকপক্ষ প্রভাবশালী হওয়ায় ফসলি জমি হারিয়েও তারা কোনো পদক্ষেপ নিতে পারছেন না। বড় অসুবিধা হয়েছে আমাদের এই যে বন্ধের যে ধান, আমরা গরু বাছুর লইয়া বন্ধ যাইতাম, বন্ধতে ধান লইয়া উঠতাম, আমরা যে রাস্তাটা এই রাস্তাটা ফোড়াই তুলিয়া হয়ে গেছে, আমরা বন্ধ যাই জমি চাষ করে খাই সারা আমগরে 2টা কলবন্ধ আঙ্গর আঙ্গর, এটার লেগে খুব অসুবিধা আঙ্গর, ইটভাটা আমরা চলার ফাইনাল না। ইটভাটার মালিকদের দাবি, প্রশাসনের অনুমতি নিয়েই ব্রিকফিল্ড করছেন তারা। ডিসি একটা পারমিশন দিছে যে কাগজপত্র পর্যালোচনা করা যাচ্ছে, কাগজপত্র সঠিক আছে এবং কি পরিবেশকে একটা কাগজ দেওয়ার বলছি, আমি যেটুকু আমি প্রক্রিয়াভাবে আমি কাজ চালিয়ে দিতেছি। স্থানীয় কৃষি বিভাগ বলেছে, যেখানে ইটভাটা নির্মাণ করা হচ্ছে সেটি 3 ফসলি জমি। তাছাড়া ইটভাটা কর্তৃপক্ষ কোনো অনুমতিও নেয়নি। একটা অনুসন্ধান কমিটি আছে, এই কমিটির কাছে একটা এটা অনুসন্ধানের জন্য, তদন্তের জন্য একটা চিঠি প্রেরণ করা হয়। এই ধরনের কোনো চিঠিও এই হিটলার ব্রিক্সের নামে আসে নাই। এছাড়া উপজেলার এই কমিটি থেকে কোনো চারপত্র বা পত্র তাকে দেওয়া হয়নি। বেআইনিভাবে ইটভাটা করা হয়েছে জানিয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, শিগগিরই আইনি পদক্ষেপ নেওয়া হবে। এখানে মোবাইল করতে গিয়ে আমরা চিমনিটা ভেঙে দিয়েছিলাম,
পুনরায় আমরা জানতে পেরেছি পুনরায় তারা আবার এটা করেছে। এবং এখানে আরেকটা বিষয় হলো এটা কিন্তু 3 ফসলি জমি, এবং আমার কৃষি ডিপার্টমেন্ট থেকে যখন আমাকে জিজ্ঞেস করা হলো যে কী করবো, আমি বললাম এখানে কোনো লাইসেন্স দেওয়ার সুযোগ নেই, আমরা লাইসেন্স দিব না। বৈলরে হিটলার নামে ইটভাটাটি বন্ধের দাবি জানিয়েছে ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দিনাজপুরে বনাঞ্চলে বৃক্ষ নিধন ও বনভূমি দখল চলছে। এতে বিলীন হচ্ছে জীববৈচিত্র্য, ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। তবে বন খেকুয়া থেকে যাচ্ছে ধোঁয়াছোঁয়ার বাইরে। আরমান হোসেন বরকতি তোলা ভিডিওচিত্র, আলম শাহের রিপোর্ট। দিনাজপুর সামাজিক বন বিভাগের আওতায় রয়েছে 26,242 হেক্টর বনভূমি। এর 1/3 প্রভাবশালীদের অবৈধ দখলে। আর এ ভূমি দখল করতে গত 6 বছরে কাটা হয়েছে কয়েক হাজার গাছ। এই বন খেকোরা প্রভাবশালী হওয়ায় চিনলেও ভয়ে স্থানীয়রা নাম বলতে চায় না। এই গাছগুলো তো কাটতেছে কারা, আমরা তো দেখতে পাই না কখনো তাদেরকে। কে কাটলো না কাটলো তারা দেখতে পারি না, গাছ কিন্তু সুন্দর ছিল। শুধু গাছ কাটাই নয়, সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে এখনো রয়েছে অবৈধ ইটভাটা। খালি দেখি গাছ আসে আর কাটে নিয়ে যায়, কিন্তু কোথায় কি হলো না হলো, কে কি দিল না দিল, এগুলো আমরা কিছুই বুঝতে পারতেছি। হ্যাঁ, রাত্রে অন্ধকারে বা দিনও কখনো গাছ কাটে নিয়ে তারা পরিবেশের ব্যাপক ক্ষতি করতেছে। সংরক্ষিত বনাঞ্চল উজাড় এবং বেদখল হওয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে মনে করছেন পরিবেশবাদীরা। বিনোদন কেন্দ্র হোক এটাতে আমাদের সাপোর্ট আছে, কিন্তু বাট গাছ কেটে কোনো কিছু করতে হবে এটাতে সাপোর্ট নেই। তাই সে কারণে আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি যে পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই বনাঞ্চলগুলি রক্ষার জন্য যেন সুদৃষ্টি দেওয়া হয়। বন রক্ষায় সীমাবদ্ধতার কথা জানিয়েছেন দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা। বনভূমি জবরদখল অনেকাংশে হ্রাস পেয়েছে, তবে জবরদখলকৃত সকল ভূমি এখনও উদ্ধার করা সম্ভব হয় নাই। জবরদখলকৃত ভূমি উদ্ধারের জন্য জেলা প্রশাসকের দপ্তরে উচ্ছেদ প্রস্তাব দাখিল করা আছে। এই বনাঞ্চল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেমন দৃষ্টি দেওয়া প্রয়োজন, তেমনি প্রয়োজন জনসচেতনতার, এমনটাই তাকে দিচ্ছেন পরিবেশবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ইন্স্যুরেন্সে গ্রাহককে উদ্বুদ্ধ করতে সেবার মান বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ইন্স্যুরেন্স ব্যবসায় বিজয়ীদের উদ্বুদ্ধ করতে বিকেলে আয়োজিত দি ওয়েস্টার্ন কনফারেন্স 2019-এ এই তাগিদ দিয়েছেন বক্তারা। গ্রাহক সেবা নিশ্চিত করতে যোগাযোগ বাড়ানো সহ পরিবেশ ঠিক রাখার উপর গুরুত্ব আরোপ করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। এই সময় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক ও ওয়েস্টার্নের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী, পরিচালক জাহাঙ্গীর আলম, বোর্ডের উপদেষ্টা ইঞ্জিনিয়ার নুরুল আক্তার সহ কনফারেন্সের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজাররা উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে নির্বাচন হতে আইনি বাধা নেই। সাথে এই নির্বাচনের উপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রণালয়ের পক্ষের আইনজীবী কাজী মাইনুল হাসান। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, হাইকোর্টের আদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়ে দেবেন। মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে মেয়র পদসহ ঢাকার 2 সিটি কর্পোরেশনের 36 ওয়ার্ড ও 12টি সংরক্ষিত ওয়ার্ডে ভোট হওয়ার কথা ছিল। ওই সময় নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে 2টি রিট করলে রুল জারির পাশাপাশি নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। আজ রুল শুনানির সময় কোনো পক্ষের আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় ওই আদেশ দেন আদালত। অমল সেনের 16তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উদযাপন উপলক্ষে ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদ রাসেল মঞ্চে তার প্রতিকৃতিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পার্টি সভাপতি রাশিদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ, 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। কমরেড অমল সেন ব্রিটিশ ভারতে 1914 সালে নড়াইল জেলার আফরা গ্রামে জন্মগ্রহণ করেন এবং 2003 সালে 89 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।